করোনায় সেনাবাহিনীর লড়াইয়ের প্রশংসা প্রধানমন্ত্রীর, আগ্রাসী পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ। বাড্ডা থেকে কোটি টাকা ও ৬০০ ভরি স্বর্ণসহ আটক গোল্ডেন মনির, ঢাকায় ২০০ প্লটের মালিক। পল্টনে বাসে আগুন, বিএনপি নেতাদের নির্দেশে বাস্তবায়নে যুবদল, ৩ জনকে গ্রেপ্তারের পর ডিবি। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। করোনা মোকাবিলায় সেনার সদস্যরা সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন। সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেয়া ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত। করোনাকালে সশস্ত্র বাহিনী সেবা ও কর্মতৎপরতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় করোনা আক্রান্ত সেনা সদস্যদের মৃত্যুতে সমবেদনা ও আক্রান্তদের রোগ মুক্তি কামনা করেন তিনি বলেন, করোনা মহামারীতেও প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সততা, নিষ্ঠা, দেশপ্রেম এবং পেশাগত দক্ষতায় দেশ গড়ার কাজে আরও বেশি অবদান রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমর্পণ করতে সদস্য সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাসের মহামারীর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় অন্যান্য তবে ভার্চুয়াল পদ্ধতিতে এবং স্বাস্থ্য বিধি মেনে বাহিনীগুলি নিজেদের মতো করে এই মহৎ দিনে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের যে কোনো ক্রান্তির অগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কোভিড-19 মহামারী মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিটি অঞ্চলে লকডাউন কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাধারণ জনগণের মধ্যে মহামারী প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বিদেশ থেকে আগত ব্যক্তিবর্গের জন্য কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন ও পরিচালনা করে যাচ্ছে। এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ৮টার দিকে তাদের পক্ষে সামরিক সচিবরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায়, বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা। করোনার কারণে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সরাসরি যাননি ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে। পরে গণভবনে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান সহ ৩ বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। রাজধানীর বাড্ডায় মনির হোসেনের বাসায় রাতভর অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে ৬ কোটি টাকার ২টি অবৈধ গাড়ি, নগদ ১ কোটি টাকা, ৬০০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ১০ দেশের মুদ্রা, বিদেশি মদ ও একটি পিস্তল। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরের ১,০৫০ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। র্যাব জানায়, মনিরের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে, আরও ৩টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মনির হোসেন ৩০ বছর আগে গাউসিয়ায় একটি দোকানের সেলসম্যান ছিলেন। এরপর করেছেন ক্রোকারিজের ব্যবসা। পরে স্বর্ণের দোকানদার থেকে হয়ে গেলেন স্বর্ণ চোরা কারবারি। এজন্য তিনি গোল্ডেন মনির নামেও পরিচিত। এখন তিনি গাড়ির ব্যবসায়ী। বর্তমানে ১,০৫০ কোটি টাকার অবৈধ সম্পত্তি রয়েছে বলে জানিয়েছে র্যাব। শুক্রবার রাত ১১টা থেকে রাজধানীর মেরুলবাড্ডায় মনিরের বাসায় অভিযান শুরু হয়। ১২ ঘন্টা পর বেরিয়ে এসে র্যাব জানায়, ঢাকায় অন্তত ২০০টি প্লট রয়েছে মনিরের। ভাটারার শোরুম থেকে ৩টি অবৈধ গাড়ি পাওয়া গেছে। সে একজন হুন্ডি ব্যবসায়ী, স্বর্ণ চোরা কারবারি এবং ভূমির দালাল। বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে উনি নিয়ে আসছেন। তার স্বর্ণ চোরা কারবারির রুট ছিল ঢাকা, সিঙ্গাপুর এবং ভারত।
রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজসে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। র্যাব জানায় মনিরের বিরুদ্ধে ভূমিদস্যুতার একটি এবং দুদকের একটি মামলা রয়েছে। আরও অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও বিআরটিকেও অনুরোধ করা হবে। এর পৃষ্ঠপোষক কারা আছেন, কোন কোন রাজুকের কর্মকর্তা তার সঙ্গে আছেন, কোন কোন অন্যান্য সংস্থার ব্যক্তিবর্গ তাদের সাথে আছেন, এই সকল বিষয়ে র্যাব আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনুরোধ জানাবে একটি তদন্ত করার জন্য। মনির হোসেন একসময় বিএনপির সাথে জড়িত ছিলেন এবং ডোনেশন দিতেন বলে জানিয়েছে র্যাব। রাজনৈতিক দলের সাথে তার অর্থ যোগানদের বিষয়ে প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আর আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতার কারণেই সিরাজগঞ্জের জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে বলে দাবি করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। শুক্রবার রাতে রাজধানীর মেরুলবাড্ডায় গাড়ি ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণ, বিদেশি মুদ্রা, বিদেশি মদ ও পিস্তল জব্দ করা হয়। মনিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নামে বেনামে 200-রও বেশি প্লট ও প্রায় 1050 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। শনিবার দুপুরে মগবাজারে একটি অনুষ্ঠানে গিয়ে এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেখানেই অনিয়মের তথ্য পাওয়া যাবে সেখানেই অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা অভিযান আমাদের চলবে, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। এবং গুলশানে যেটা দেখেছেন এটাই তার একটি অংশ। এছাড়াও শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানায় অভিযান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর বলেই ধরা পড়ছে জঙ্গিরা। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই আপনারা দেখেছেন সিরাজগঞ্জ জঙ্গি আস্তানার থেকে আমাদের র্যাব সেখানে ঘেরাও করেছেন। আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে দেখেছি তারা বাধ্য হয়ে সারেন্ডার করেছে। জঙ্গিবাদ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। এই জঙ্গি আক্রমণ করে দেশকে আর অন্ধকারে না উচিত হবে না, সেই জন্য। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শফিউল্লাহ আল মুনির প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া যার প্রধান পেশা। প্রতারণা ও মাদক মামলায় কারাগারের অভ্যন্তরে থাকা এই মুনির এবার সেখান থেকেও ছলচাতুরি করে বেরিয়ে এসেছেন। এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে মুনিরকে তড়িঘড়ি করে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের বিরুদ্ধে। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, জামিন স্থগিতের বিষয়টি আদালতের নিবন্ধন শাখা থেকে ফোন ও ইমেইলে জানানোর পরও সংশ্লিষ্ট জেল সুপার তা আমলে নেননি। অবশ্য কারা কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছেন। শফিউল্লাহ আল মুনির প্রতারণা, মাদক ব্যবসা ও নারী কেলেঙ্কারি যার পেশা। এসব অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জেলও খেটেছেন একাধিকবার। নিজে ক্রীড়া সংগঠক না হয়েও হাফ ডজন জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। দুর্নীতির অভিযোগে সম্প্রতি সাইক্লিং ফেডারেশনের সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সম্প্রতি গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অবৈধভাবে মাদক ব্যবসার মামলায় গ্রেপ্তার দেখানো হয় শফিউল্লাহ আল মুনিরকে। এই মামলায় 8 নভেম্বর জামিন পেলেও মাত্র 4 দিন পর রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ, জামিন স্থগিত হওয়ার সাথে সাথেই আদালতের নিবন্ধন শাখা থেকে ফোন ও ইমেইলের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে তা জানানো হয়। কিন্তু কারা কর্তৃপক্ষ তা তোয়াক্কা না করেই ওই দিন সন্ধ্যায় মুনিরকে মুক্তি দেয়। মহানগর দায়রা জজ কোর্ট আদালত আসামিকে আগামী 10/12/2020 তারিখ পর্যন্ত এই জামিন আদেশকে স্থগিত করে। এই স্থগিত করার আদেশটা বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত থেকে জিয়া শাখাতে, মাদক জিয়া শাখাতে যাওয়ার পরে মাদক জিয়ারু উনি জেল সুপারিনটেন্ডেন্টকে ফোন করে আর কি। অন্যদিকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া অপর একটি মামলায় হাইকোর্ট থেকে জামিননামা অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে কারাগারে পৌঁছানো হয়েছে।
এসব ঘটনায় তদন্তের দাবি আইনজীবীদের। জেলখানা থেকে বলা হয় যে একটা ডকুমেন্টারি দেওয়ার জন্য, তো আমরা উনি জিয়া শাখায় ওদের মেলটা সমস্যা ছিল, ওদের কম্পিউটার সমস্যা ছিল, তখন বলে যে আপনার মেল থেকে পাঠিয়ে দেন। তো আমার মেল থেকে এটা আমি স্মারক নাম্বার সহ ওটা জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়। কেন তড়িঘড়ি করে শফিউল্লাহ আল মুনিরকে মুক্তি দেয়া হলো, আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুনিরকে কিভাবেই বা কারামুক্ত করা হলো, এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কারাগারের জেল সুপার তার কোনো সদুত্তর দিতে পারেননি। আপনারা তড়িঘড়ি করে জামিন দিয়েছেন, এরকম একটা অভিযোগ তারা দিয়েছে, না আপনার ব্যাখ্যাটা কি? আপনাদের ব্যাখ্যাটা আসলে কি? এটা তড়িঘড়ি করে জামিন ছেড়েছি, এটা মোটেও ঠিক না। এবং স্টে অর্ডার জামিন ছাড়ার পরে আমরা 3:30 ওই শফিউল্লাহ মুনিরের রিলিজ আদেশ পেয়েছি। যেহেতু জামিন আদেশ স্থগিত আছে, তাই আগামী 2-1 দিনের মধ্যে প্রতারক শফিউল্লাহ আল মুনিরকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 18,35,00,000 টাকা মূল্যের জাল স্ট্যাম্প ও ডাক টিকিট এবং এগুলো তৈরি সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ। রাজধানীর পুরানা পল্টন ও আশুলিয়া থেকে চক্রের মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। শনিবার রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার আশরাফুজ্জামান, মোরসালিন, রনি শেখ ও আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে এই জাল স্ট্যাম্প ও ডাক টিকিট তৈরি করে আসছিলেন। তারা দেশের বিভিন্ন জায়গায় এসব জাল স্ট্যাম্প বিক্রি করছিলেন। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। রাজধানীতে এমন জাল স্ট্যাম্প তৈরির আরও কারখানার সন্ধানে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিবি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই পলাতক আসামি মনির মোল্লা ও সাকিব সহ অজ্ঞাতনামা, মানে মনির মোল্লা এবং সাকিব তাদেরকে এখনও গ্রেপ্তার আওতায় আসেনি, অজ্ঞাতনামা কয়েকজন আসামিদের সহায়তায় তারা জাল স্ট্যাম্প তৈরি করে এবং ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এগুলি সরবরাহ করে। দক্ষিণ ঢাকার 29 নম্বর ওয়ার্ডের প্রায় 20 কাঠা খাস জমি দখলের চেষ্টায় এমপি হাজী সেলিম। দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও এখন এর গেইটে তালা ঝুলিয়েছে তার অনুসারীরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় এমপির বিরুদ্ধে কথা বলছেন না কেউ। এদিকে স্থানীয়দের দাবি, এখানে শিশু কিশোরদের জন্য একটি খেলার মাঠ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের পোস্তা মোড়ে হাজী সেলিমের রাজনৈতিক কার্যালয়। সেখান থেকে কিছু দূর এগুলেই সরকারি খাস জমি প্রায় 20 কাঠা। সাইনবোর্ডে খেলাধুলার জন্য উন্মুক্ত লেখা থাকলেও গেইটে ঝুলছে তালা। স্থানীয়দের অভিযোগ, বছরখানেক আগে ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী সেলিমের লোকজন এসে তালা দিয়েছে গেইটে। তার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেনি কেউ। তারপর থেকেই এখানে বন্ধ শিশুদের খেলাধুলা। পোলাবান আগে খেলাধুলা করতো, এটার ভিতরে গ্যারেজ বিধি ছিল এলাকার মানুষ, তো এটা আবার হাজী সেলিম মনে করেন আইসা এটা বন্ধ করে দিছে। বন্ধ করার পরে এটা এভাবে এখনো 6 মাস পড়ে আছে, 6 মাস পর্যন্ত। গেট বন্ধ করে দেওয়ার পর আমরা আর খেলতে পারি না এখানে। আমরা চাই এখানে আবার আগের মতো মাঠ হয়ে যাক। এখন খেলতে পারি না, মাঠ বন্ধ করে দেওয়ার পরে হ্যাঁ আমরা মাঠ চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে জানাচ্ছি যে এটা আগের মতন খেলার মাঠ বানিয়ে দেওয়া যায়। কাউন্সিলর জানালেন, 29 নম্বর ওয়ার্ডে শিশুদের খেলার মাঠ নেই। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে জায়গাটিকে মাঠে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবেন তিনি। কিছুদিন আগে এখানে দেখতাম যে রিক্সা ছিল, গ্যারেজ ছিল, কে বা কারা এটাকে বন্ধ করছে আমার জানা নেই। আমার দিক থেকে সহযোগিতার কোনো রকমের কোনো অসুবিধা হবে না, আমি সহযোগিতা করে দিব, করে যাব। আমার কাছে কিছু লোক আসছিল, আমি বললাম যে তোমরা যে খেলাধুলা করতে চাও তাহলে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করো, আমি এটাকে দেখি। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তাও বলছেন, সরকারি জায়গা কোনো ব্যক্তি তালাবদ্ধ করে রাখতে পারেন না। জায়গাটি সরকারের যে সংস্থারই হোক, খেলার মাঠ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। আমাদের মেয়র মহোদয় সে ঘোষণা দিয়েছেন প্রতিটা ওয়ার্ডে একটা করে মাঠ। সরকারের কাছে, গণপূর্তের কাছে প্রস্তাব দিতে পারি যে সিটি কর্পোরেশনকে যদি এটা হ্যান্ড ওভার করা হয়, সিটি কর্পোরেশন ওটি মাঠ হিসেবে ব্যবহার করতে পারে। এটা আমরা উদ্যোগ নিতে পারি, অবশ্যই পারি। 71-এর মুক্তিযুদ্ধের পর মালিক দেশ ত্যাগ করলে তখন থেকে খালি পড়ে আছে জায়গাটি। পরে চলে যায় সরকারি খাস জমির খতিয়ানে। দীর্ঘদিন এখানে শিশু কিশোররা খেলাধুলা করলেও কয়েক বছর ধরে এখানে রিকশার গ্যারেজ বসিয়ে ভাড়া তুলছিলেন স্থানীয় প্রভাবশালীরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ঢাকা 18 আসনে উপনির্বাচনের দিন পল্টনে বাসে আগুন দেয়া হয় বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে, আর তা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় পল্টন থানা যুবদলকে। এতে জড়িত থাকার অভিযোগে লিওন, জিম্বাবু ও আজাদ নামের 3 যুবদল নেতাকে গ্রেপ্তারের পর এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার AK হাফিজ আক্তার। 12 নভেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা 18 আসনের উপনির্বাচন। সেদিন দুপুরে পল্টন সহ রাজধানীর 10টি জায়গায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরদিন গোয়েন্দাদের হাতে আসে পল্টনে বাসে আগুন দেয়ার সিসি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ পর্যালোচনা করে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয় 3 জনকে। গোয়েন্দা পুলিশ জানাচ্ছে, গ্রেপ্তার লিওন হক পল্টন থানা যুবদলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জিম্বাবু এই কমিটির পদ প্রত্যাশী, আর আজাদ একই সংগঠনের কর্মী। সেদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে যুবদল। মিছিল শেষে করঞ্চল 10-এর অফিসের সামনে জড়ো হন লিওন, জিম্বাবু, আজাদ ও ইমতিয়াজ নামে আরও একজন যুবদল নেতা। এর পরপরই বাসটিতে পেট্রোল ঢালেন বাবু আর আগুন দেন ইমতিয়াজ। এবং লিওনকে আমরা এখানে একটি সাদা শার্ট পরিহিত একজনকে দেখা যাচ্ছে এবং সে প্রথমেই আসে এবং পরবর্তীতে এই দুইজন এসে যোগ দেয় এবং তারা আরও কয়েকজনকে আমরা মনে হয় ওখানে অবস্থান আছে, আমরা এখনও শনাক্তের চেষ্টা করছি। জিম্বাবু পেট্রোলটা সে নিক্ষেপ করে এবং ইমতিয়াজ গাড়িতে আগুনটি ধরিয়ে দেয় এবং পরবর্তীতে তারা পালিয়ে যায়। গোয়েন্দাদের দাবি, আগুন দেওয়ার নির্দেশ আসে বিএনপির শীর্ষ পর্যায় থেকে, বাস্তবায়ন করে পল্টন থানা যুবদল। নেতৃস্থানীয় নেতাদের নির্দেশে দেশব্যাপী যে এই সহিংসতার লক্ষ্যে তারা গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রাথমিকভাবে তারা জানায়। এটার পিছনে কারা মাস্টারমাইন্ড এবং কারা আরও জড়িত আছে সেই বিষয়গুলি আমরা তদন্ত করছি। বিএনপির কোন কোন শীর্ষ নেতার নির্দেশে এই ঘটনা তদন্তে সেটি বের করা হবে বলেও জানিয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মিরপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিসের উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন। ভিডিও কনফারেন্সে তিনি অভিযোগ করেন, এদেশে সন্ত্রাস, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। সমালোচনা রুখতে সরকার বিরোধীদের গুম করছে। বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের মিথ্যাচার। অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ তুলে ধরার চ্যালেঞ্জ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামীর দেয়া পেট্রোলের আগুনে দগ্ধ গৃহবধূ ইয়াসমিন আক্তার এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে স্বামী রাসেল দাবি স্বজনদের। দগ্ধ ইয়াসমিনের শরীরে 40% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 7 বছর আগে ভালোবেসে রাঙ্গুনিয়ার গোয়ালপুরের রাসেলকে বিয়ে করেন ইয়াসমিন আক্তার। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করতেন স্বামী রাসেল। বৃহস্পতিবার রাতে ইয়াসমিনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। দগ্ধ অবস্থায় দীর্ঘ সময় তাকে হাসপাতালে নিয়ে যায়নি কেউ। খবর পেয়ে ইয়াসমিনের স্বজনরা প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। আমার ছেলেকে দেয় নাই যে আমি বের হইতে পারি নাই, আর যখন পুরা গেছি তখন আমি হাঁটার অবস্থায় আর থাকতে পারি নাই। এ ঘটনাকে পরিকল্পিত দাবি করে রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। ঋণের টাকা পরিশোধ করার জন্য আমার বোনকে আমাদের বাড়িতে পাঠাতো, বলতো টাকা নিয়ে আয়, এগুলো নিয়ে মারধর করতো। এই ধরনের ঘটনা বাংলাদেশে আর অন্য কোনো মেয়ের ঘরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দগ্ধ ইয়াসমিনের শরীরে 40%ই পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। প্রথম চেঞ্জের মধ্যে তার বডির ডিফেন্সটা নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে ইনফেকশনগুলি চলে আসে এবং এই মেজর বার্নের কারণে তার লাইফটা কিন্তু রিস্ক আছে। এ ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি রাফেল বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে আর মামলা তদন্তাধীন। প্রাথমিক তদন্তে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। দগ্ধ ইয়াসমিনের 5 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাইন্ড-এইড হাসপাতালে সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় নির্দোষ কোনো ব্যক্তির নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার হারুনুর রশিদ।
বিকেলে তেজগাঁওয়ে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, স্বাস্থ্য সচিব, তেজগাঁও জোনের ডিসি সহ চিকিৎসক নেতারা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বৈঠকে বসেন। নির্দোষ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না বলে পুলিশের পক্ষ থেকে বৈঠকে আশ্বাস দেওয়া হয়। পুলিশ বলছে, এ ঘটনায় আর কারো সম্পৃক্ততা আছে কিনা সেটি তদন্তের পর জানানো হবে। এর আগে সকালে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনের মুক্তির দাবিতে আন্দোলন করেন হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। ডিজি মহোদয় আমাকে নিয়ে মানসিক হাসপাতালে গেলেন। তো এখানে অনেক চিকিৎসকই ছিলেন, তাদের তো দাবি অনেক থাকতেই পারে, বাট বিষয়টা যেটা সেটা হচ্ছে মূল কথা যেটা ছিল সেটা হলে অন্যায়ভাবে যেন কাউকে কোনো ডিস্টার্ব। বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী বাসে একটি ড্রাম থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রাত 11টার দিকে উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গতরাতে আরশি বাস পরিবহনের একটি বাস বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। নগরীর গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে কাচের জিনিস আছে বলে একটি ড্রাম বাসে তুলে দেন এক ব্যক্তি। বাসটি ভুরঘাটা পৌঁছানোর পর ড্রামটি খুলে মরদেহ দেখতে পান হেলপার। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বিশ্বব্যাপী করোনা সংক্রমণ আবারও বাড়ায় অর্থনীতি পুনরুদ্ধার বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পরিস্থিতি সামাল দিতে দেশগুলোকে প্রণোদনা সহ বিভিন্ন আর্থিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে পুরো বিশ্বজুড়ে চলছে নানা উদ্যোগ আর পরিকল্পনা, কিন্তু এরই মাঝে আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যু। প্রতিদিন 6 লাখ মানুষ নতুন আক্রান্ত আর 10,000-এর মতো প্রাণহানির ঘটনায় আবারও লকডাউন শুরু করেছে কয়েকটি দেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা অফিসিয়াল ব্লগে লিখেন, ভ্যাকসিন আবিষ্কারে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জাগলেও করোনা সংক্রমণ বাড়ায় বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধার গতি হারাতে পারে। ক্রিস্টালিনা আরও জানান, পরিস্থিতি সামাল দিতে এখন আরও বেশি আর্থিক ও নীতিগত সহায়তার প্রয়োজন। পাশাপাশি যেসব দেশ তাদের প্রণোদনার সহায়তা বন্ধ করে দিয়েছে তাদেরও সতর্ক করেছেন তিনি। IMF পূর্বাভাস দিচ্ছে, 1930 সালের বিশ্বমন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতির GDP হ্রাস পাবে 4.4%। আগামী বছর 5.2% প্রবৃদ্ধি হওয়ার একটি পূর্বাভাস দেয়া হলেও সেটিকে অস্থায়ী বলছে সংস্থাটি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধান চাল সরবরাহের চুক্তি থাকলেও ঠাকুরগাঁওয়ে এবার খাদ্য বিভাগকে এখন পর্যন্ত 1 কেজি চালও দেয়নি মিল মালিকরা। এজন্য বাজার দর বেশি, খাদ্য বিভাগের ঘুষ দাবিসহ নানা হয়রানির অভিযোগ করছেন তারা। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে এবার খাদ্য বিভাগের 32,866 মেট্রিক টন চাল সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে 17,722 মেট্রিক টন চাল। এবার প্রতি কেজি চাল 36 টাকা ও ধান 26 টাকা দাম নির্ধারণ করে সরকার। মিল মালিকদের অভিযোগ, সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে চালের দাম বেশি। এছাড়া চাল দিতে হলে খাদ্য গুদাম কর্মকর্তাকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়। টাকা না দিলে নানা রকম হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ চাল কল মালিকদের। ভালো চালটা নিয়ে গেছে, অটো চাল নিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে গেছে, তাও খালি বলছে যে না এগুলা চাল চলবে না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে। সরকার বাহাদুর যে আমাদেরকে রেট দিয়েছে, আমি মনে করি 37 টাকা রেটটা আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। ধানের যে বাজার তাতে সব মিলাররাই লস করবে। জেলা খাদ্য বিভাগ জানায়, সব মিল মালিক চাল সরবরাহ করবে বলে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি ছিল। তবে এর মধ্যে 860 জন চুক্তি ভঙ্গ করে। এসব মিল মালিককে পরবর্তীতে সুযোগ দেয়া হবে না বলে জানায় খাদ্য বিভাগ। আর অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ পাননি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। সংগ্রহ কম হওয়ার বিষয়ে যে বিষয়গুলো এসেছে, যে আমরা একটু বেশি হার্ডলাইনে ছিলাম বা মিলারদেরকে সহযোগিতা করিনি, সেটা আসলে সত্য নয়। আমরা আমাদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে আমাদের সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীতে আমরা এই চালগুলোকে বিভিন্ন জায়গায় বিলি বিতরণ করতে হবে। চাল সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের তালিকায় এবার জেলায় 1,640টি হাস্তিং মিল ও 20টি অটো রাইস মিল ছিল।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জে মাদক সেবনে জড়িয়ে পড়ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাদকের সহজলভ্যতা, ঢাকা আরিচা মহাসড়কে পুলিশ চেকপোস্ট বন্ধ থাকায় উঠতি বয়সীরা আসক্ত হচ্ছে মাদকে। তবে পুলিশের দাবি, বিশেষ অভিযানের কারণে কমে এসেছে মাদকের ভয়াবহতা। সদর উপজেলার এই নারী পারিবারিক জীবনে অশান্তির কারণে জড়িয়ে পড়েন ইয়াবা সেবনে। আমার স্বামী আমার সাইরা অন্য মেয়েদের ধান্দায় আছে, অন্য মেয়েদের নেশায় আছে, বাস আমি তাহলে কারে নিয়ে বাঁচবো। এই নারী জানিয়েছেন অনেক মাদকসেবী ও ব্যবসায়ীর তথ্য। তাদের মধ্যে রয়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী। মাদকের সহজলভ্যতা, পারিবারিক কলহের কারণে অনেকে জড়িয়ে পড়ছে মরণ নেশায়। আরেক বন্ধু বলে, চল দোষ আজকে একটা জিনিস খামু, খুব মজার। আমি বললাম যে কি দোষ? কয় দোষ চল আগে যাই খাই দেখি। পর দেখি আসলে কি আর কি হিরোইন। মাদক পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা জানান, উচ্চ থেকে নিম্নবিত্ত সব পরিবারের সন্তান চিকিৎসা নিতে আসে। যারা স্কুল কলেজে পড়াশোনা করে তারা, আর হলো নিম্ন শ্রেণীর যারা আছে, যেমন তারা আমার খেটে খাওয়া মানুষ, এই ধরনের লোকজন আমাদের এই রিহ্যাব সেন্টারগুলো বেশি আসতেছে। মাদক রোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং পরিবার থেকেই বাড়াতে হবে সচেতনতা। পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের টহল জোরদারের দাবি সচেতন নাগরিকদের। আমাদের স্কুল কলেজে আমাদের এ বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের তাদের ধারণা দিতে হবে, এটার কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। এর থেকে উত্তরণ করতে হলে আমাদের একটা মোট কথা আমাদের একটা যৌথ উদ্যোগ নিতে হবে। তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের পাশাপাশি চলছে সচেতনতা কর্মসূচি। যারা মাদক ব্যবসায়ী, মূলত তাদেরকে আমরা টার্গেট করে অভিযান চালাচ্ছি, যাতে মাদক ব্যবসায়ীরা মানিকগঞ্জে কোনো অবস্থান করতে না পারে। পাশাপাশি আমাদের মাদক নির্মূলের জন্য যে পদক্ষেপটি আমরা নিয়েছি সেটা হচ্ছে জনগণকে সচেতন করা। পুলিশের হিসাবে ৩ বছরে মানিকগঞ্জের ৭ থানায় মামলা হয়েছে ৩,২২১টি। ৭০,০০০ ইয়াবাসহ উদ্ধার হয়েছে নানা মাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন প্রায় ৩০,০০০ শ্রমিক। প্রতিদিন ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত নদীতে ভেসে আসা কয়লা সংগ্রহ করেন এই শ্রমিকেরা। একদিকে করোনার প্রভাব, অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় নদী থেকে বালি পাথর উত্তোলন বন্ধ। বেকার হয়ে পড়ে সুনামগঞ্জের জাদুকাটা নদী তীরের ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রায় ৩০,০০০ শ্রমিক। এমন পরিস্থিতিতে প্রশাসনের নির্দেশে পাহাড়ি ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়ে হাজার হাজার শ্রমিক সংসার চালাচ্ছেন। প্রতিদিন নদীর তলদেশের বালু থেকে কয়লা আলাদা করে তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তারা। একজন শ্রমিক প্রতিদিন ৩ থেকে ৪ বস্তা কয়লা সংগ্রহ করতে পারেন, বর্তমানে যার বাজার মূল্য ১ থেকে ১,৫০০ টাকা। এই বালু চলতো, ভাতর চলতো, আমরা ভালোভাবে কাজ করতে পারতাম। এখন তো এই বালু চলে না, ভাতরও চলে না। এখন ফাইনি ইন্ডিয়ার থেকে কয়লা আনছে, এই কয়লাগুলো তুলিয়া বিক্রি করে এখন একমতো চলতেছি। নদীর মধ্যে আমরা দিলা কয়লা ময়লা ধুইতাছি, ধুয়ে আমরা পোলা বাচ্চা নিয়ে নিয়ে খাওয়াই আমরা বাঁচাইতাছি। 300, 250 এমন রুজি নেয় আমরা চলি। কাল্লা দইছি, কাল্লা বয়ে রয়েছে, আজও দইতাছি। জেলা প্রশাসক জানান, শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে কয়লা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কেউ যাতে সিন্ডিকেট করতে না পারে সেদিকেও নজর রয়েছে। পাহাড়ি ঢলের ফলে ভেসে আসা কয়লাগুলো স্থানীয়ভাবে জাদুঘাটা নদীতে বালির সাথে মিশ্রিত হয়ে আছে এবং স্থানীয় কর্মজীবী পরিবার সেগুলো হাত দ্বারা সেগুলো সেকে তুলে তারা জীবিকা নির্বাহ করছে এবং এক্ষেত্রে তাদেরকে আইনগতভাবে সকল প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে। জাদুকাটা নদীর বারিকটিলা এলাকা থেকে ঢালারপাড় পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা থেকে কয়লা সংগ্রহ করেন শ্রমিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার করোনা আক্রান্ত জাতীয় ফুটবল দলের ম্যানেজার ও ফিজিও ২৪ ঘন্টার ব্যবধানে দোহায় করোনা টেস্টে পজিটিভ তারা। আজ পুনরায় করা হবে টেস্ট। এদিকে প্রস্তুতি ম্যাচে কাতারের দ্বিতীয় সারির ক্লাবকে পাচ্ছেন জামাল ভূঁইয়ারা, নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। কাতার যাওয়ার আগে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্ট করা হয়েছিল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের।
ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক ছাড়া বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কাতার পৌঁছানোর পর বিমানবন্দরেই খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আরেক দফা নমুনা নেওয়া হয়। সেখানে এসেছে দুঃসংবাদ। Unfortunately, two of the Bangladeshi staff have tested positive for COVID. দুর্ভাগ্যবশত কাতারে এসে দলীয় ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান করোনা পজিটিভ হয়েছে। আপাতত সবাই কোয়ারেন্টিনে আছে। আবারও করোনা টেস্টের পর কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে দল। That everybody now is must stay in their rooms. মাত্র 24 ঘন্টার ব্যবধানে এমন সংবাদ নিঃসন্দেহে প্রভাব ফেলবে খেলোয়াড়দের। তবে দলের সবাই মানসিকভাবে ভালো আছে বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। নিয়ম অনুযায়ী 3 দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে। অনুশীলনে যাওয়ার সুযোগ না থাকায় টিম হোটেলেই চলছে জিম সেশন। আমরা কাতার আসছি, সবাই ভালো আছে, সবাই সিঙ্গেল রুম পাইছে, কারণ আমরা 3 দিন হোম কোয়ারেন্টাইন করতেছি। But we are mentally fit and we are doing, fitness work from the hotel because we cannot go out right now, unfortunately. But overall, everybody is okay and everybody is safe. প্রস্তুতি ম্যাচের তারিখ চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি প্রতিপক্ষ। দুই ফেডারেশন কথাবার্তা চালিয়ে যাচ্ছে। তবে প্রথম সারির কাতার স্টার্স লিগ চালু থাকায় দ্বিতীয় সারির দলের সাথেই খেলতে হবে প্রস্তুতি ম্যাচ। তাদের যেহেতু লিগটা চলমান রয়েছে, অফকোর্স সেই লিগ শিডিউলের মধ্যে স্টার্স লিগের ক্লাবের সাথে আমাদের পক্ষে খেলাটা হয়তো একটু টাফ হয়ে যাবে। আমাদেরকে তারা 2-3টি অপশন দিবে, যে অপশনগুলোর মধ্যে আমরা আসলে চুজ করব যে কোন দলের সাথে আমরা খেলতে রাজি আছি। সো এটা আমরা আসলে আগামী 2-1 দিনের মধ্যে কনফার্ম করব। করোনা আক্রান্ত জেমিডে ও মঞ্জুরুর রহমান মানিকের পুনরায় কোভিড টেস্টের পর নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঠে লড়াই ক্রিকেটারদের, বাইরে আয়োজকদের লড়াই অদৃশ্য প্রতিপক্ষের সাথে। শুরু হয়ে গেছে সুরক্ষা বলয় তৈরির প্রথম ধাপ। শুক্রবার 5 দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। উত্তীর্ণরা পেয়ে যাবে সুরক্ষা বলয়ে প্রবেশের ছাড়পত্র। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু দলগত অনুশীলন। সুরক্ষা বলয়ে প্রবেশের আগে মিরপুরে শেষ অপরাহ্ন এটাই, শেষ পরীক্ষাও। ভাইরাসের ভয়ে নার্ভাসি যদি হবেন, তবে তারা কেমন টাইগার। টি-20 রোমাঞ্চ হাতে ছোঁয়ার দূরত্বে, সেই অনুভূতিতে বুঁদ হয়েছেন হয়তো করোনা পরীক্ষার আগে হোম অফ ক্রিকেটে এমনই স্বতঃস্ফূর্ত তাসকিন মোসাদ্দেকরা। জমায়েতটা মিস করেছেন সিনিয়ররা। সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমদের নমুনা সংগ্রহ করা হয়েছে বাসা থেকেই। আনন্দ আরও বেড়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের প্রত্যাবর্তনে। করোনা নেগেটিভ হয়েই যোগ দিয়েছেন অনুশীলনে। দীর্ঘক্ষণ ব্যাট করেছেন ইনডোরে। প্রেসিডেন্ট কাপের পর এবার বেড়েছে দল আর ক্রিকেটার সংখ্যা। সেই বিবেচনায় বাড়ছে কোভিড প্রোটোকল নিয়ে তোড়জোড়। 3 ধাপে সুরক্ষা বলয় তৈরির প্রথম দিন নমুনা সংগ্রহ হয়েছে ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের। তালিকায় এর পরের 2 ধাপে থাকছেন ব্রডকাস্টার ও গ্রাউন্ডসম্যানরা। টুর্নামেন্ট চলাকালীন এই একাডেমি ভবনই ব্যবহৃত হবে আইসোলেশন সেন্টার হিসেবে। পরীক্ষায় উত্তীর্ণরা হোটেলে ওঠার পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে দলগত অনুশীলন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপে পেসারদের সামনে দাঁড়াতে পারেনি টপ অর্ডাররা। টি-20 কাপে তাই বাড়তি আগ্রহ উইকেট নিয়ে চলছে সেই আসরে ব্যর্থতার ময়নাতদন্ত। তবে শুরুতে সমর্থন পাওয়া না গেলেও ধীরে ধীরে সহজ হয়ে আসবে উইকেট, রান পাবে ব্যাটসম্যানরা, বলছেন সংশ্লিষ্টরা। প্রেসিডেন্ট কাপের আতঙ্ক এখনও পুরো মিলিয়ে যায়নি। বিশ্রাম পেয়ে মাইনফিল্ডের কাছাকাছি আচরণ করেছিল উইকেট। রুবেল, তাসকিনদের গতির সামনে অসহায় থেকেছে টপ অর্ডার ব্যাটসম্যানেরা। বল একটু পুরনো হলেই কিছু প্রতিরোধ করতে পেরেছে লোয়ার মিডল অর্ডার। টি-20 কাপের শুরুতে আবারও আলোচনার কেন্দ্রে সেই উইকেট। রণকৌশল প্রণয়নের আগে জরুরি ইতিহাস থেকে শিক্ষা নেয়া। প্রেসিডেন্ট কাপে ব্যাটসম্যানদের ব্যর্থতার নেপথ্যে কি তবে উইকেট নাকি অনভ্যস্ততা? মাঠের লড়াইয়ের আগে আপাতত গবেষণায় ব্যস্ততা ম্যানেজমেন্টগুলোর। পেস বোলিংটা ক্লোজ স্কুল, যে সে জানে সে কোথায় বল করতে হবে, তার প্র্যাকটিসটা একটু ইজি। আর ব্যাটসম্যানরা হলো পেস বোলাররা কি করছে তার উপর রিয়্যাক্ট করা, এটা ওপেন স্কিল। ব্যাটসম্যানরা জানে না বলটা কোথায় পড়বে, বলটা হাফ বলি কিনা, বলটা ফুল টাচ কিনা, বলটা ইয়র্কার কিনা, বোলিং অনুযায়ী সে। সুতরাং ব্যাটসম্যানদের কামব্যাক করতে একটু সময় লাগবে।
প্রেসিডেন্ট কাপ আর টি-20 দুইয়ের মাঝে উল্লেখযোগ্য পার্থক্য গাবিনী ডিসিলভার উপস্থিতিতে। কিউরেটরের কর্মপন্থায় সতর্ক চোখ ম্যানেজমেন্টগুলোর। সবশেষ আসরের অন্যতম সফল ব্যাটসম্যান ইরফান শুক্কুরও আশাবাদী, সময়ের সাথে সহজ হয়ে আসবে উইকেট। ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা একটু বেশি থাকে, বিকজ আমরা জানি যে বলাররা কিন্তু ফিটনেসের কাজ করে, স্কিলের কাজ করার যে সুবিধাটা পায়, ব্যাটসম্যানদের সেন্টার উইকেট প্র্যাকটিসের সুবিধাটা না থাকলে কিন্তু সে জায়গায় একটা ঘাটতি থাকে, যেটা আমরা প্রেসিডেন্ট কাপে দেখেছি। শুরুতে একটু প্রেশার ফেস করবে, বাট আমি শিওর যে সময়ের সঙ্গে সঙ্গে সেটা তাড়াতাড়ি তারা রিকভারি করে উঠবে। আমি চেষ্টা করব হচ্ছে এই টুর্নামেন্টে ওই ফর্মটা কন্টিনিউ করার, আর যতটুকু 100% পারি টিমকে কন্ট্রিবিউট করার আর কি। প্রেসিডেন্ট কাপে গড়ে ইনিংস প্রতি 180 রান তুলেছিল দলগুলো। টি-20তে বিবেচনায় রাখতে হচ্ছে ঋতু পরিবর্তনের প্রভাব। বৃষ্টির উৎপাতের পর এ পর্বে অপেক্ষা শিশিরের জন্য। স্কিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ মাস্টার প্ল্যান, অনফিল্ড ডিসিশন আর রিফ্লেক্স। টি-20কে যারা বলেন শুধু শক্তির খেলা, পুনর্বিবেচনার জন্য তারা হয়তো পেয়ে যাবেন উপলক্ষ এই আসরে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।